অগ্নিকাণ্ডেও টনক নড়েনি। খিলগাঁওয়ে অবৈধভাবে চলছে সিএলও কাচ্চিভাই ও সিরাজ রেস্টুরেন্ট। অগ্নি নির্বাপন ব্যবস্থাও নাজুক। মে দিবসে দুই দলের সমাবেশ। বিএনপি আন্দোলনের ক্ষমতা হারিয়েছে দাবি কাদেরের। ঐক্যবদ্ধভাবে মানুষ জেগে উঠবেই মন্তব্য ফখরুলের। শ্রমিকদের অধিকার বঞ্চিত করলে কোনো ছাড় নেই। মে দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক ক্রেতাদের ক্রয় মূল্য বাড়ানোর তাগিদ। টানা দাবদাহের কবলে দেশ। সবচেয়ে কষ্টে শ্রমজীবী মানুষ। হাসপাতালে বাড়ছে রোগী। কাল থেকে কমতে পারে তাপমাত্রা, বলছে পূর্বাভাস। এবং উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই আরেক দফা বাড়ল জ্বালানি তেলের দাম। প্রভাব পড়তে পারে সব খাতে। বাজারে বিশৃঙ্খলার আশঙ্কা বিশেষজ্ঞদের। দর্শক, সংবাদ সন্ধ্যায় দেখছিলেন AKS-TMT বার সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি কানিজ লাবণী। দর্শক, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন করার শক্তি হারিয়ে ফেলেছে বিএনপি, কারণ তাদের সঙ্গে জনগণ নেই। বুধবার বিকেলে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক লীগের জনসভায় অংশ নিয়ে তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশ রক্ত স্রোতে ভাসবে। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হাসান। মে দিবস উপলক্ষে বুধবার বিকেলে শ্রমিক লীগের জনসভায় অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির মুখে আন্দোলন কথাটা শুনলে ঘোড়াও মনে হয় আছে। বক্তব্যে বিএনপির আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতা এলে দেশকে রক্তস্রোতে ভাসিয়ে দেবে দলটি। এরা ক্ষমতায় আবার আসতে পারলে বাংলাদেশকে ভাসিয়ে দেবে রক্তস্রোতে। এই খুনি, এই সাম্প্রদায়িক, এই জঙ্গিবাদী, এই সন্ত্রাসী অশুভ শক্তি, যাদের নেতা লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে আন্দোলন চালাতে চায়। দেশের উন্নয়ন পাকিস্তানিদের চোখে পড়লেও কালো চশমা পরে থাকায় বিএনপি নেতাদের চোখে পড়ে না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখতে পায়, বিএনপি নেতারা কালো চশমা পরেছে, তারা দেখতে পায়। তারা দিনের আলোতে রাতের আঁধার। বলেন, বিএনপি যেসব বিদেশি শক্তির কাছে সাহায্য চায়, এখন সেসব দেশেও আরব বসন্ত চলছে। যাদের কাছে নালিশ করতেন তাদেরও বেসামাল অবস্থা। আরব বসন্ত এখন আমেরিকা। সমস্ত 40টা ইউনিভার্সিটি ফিলিস্তিনিদের পক্ষে আজকে বিক্ষোভ করছে। বিএনপি আন্দোলনের সক্ষমতা হারিয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আন্দোলনের শক্তি তাদের নেই। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। বিশ্বজুড়ে উচ্চ মূল্যস্ফীতি বিবেচনায় আন্তর্জাতিক ক্রেতাদের ক্রয় মূল্য বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ লক্ষ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থাকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। মহান মে দিবসের আলোচনায় তিনি আরও বলেন, কেউ শ্রমিকদের অধিকার বঞ্চিত করলে ছাড় দেয়া হবে না। জয় যাদবের রিপোর্ট। মহান মে দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে এই আলোচনা সভা। প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের সকল শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, খেটে খাওয়া শ্রমিক, মেহনতি মানুষের কল্যাণের জন্যই আওয়ামী লীগের রাজনীতি। বলেন, যখনই ক্ষমতায় এসেছে তার দল, তখনই বেড়েছে শ্রমিকের বেতন। জানান, শ্রমিকদের অধিকার বঞ্চিত করলে কাউকে ছাড় নয়। খেটে খাওয়া মানুষ, তাদের ভাগ্য পরিবর্তনই আওয়ামী লীগের সবসময় লক্ষ্য। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে, তাদের ভালো মন্দ দেখতে হবে। যুদ্ধের জেরে বিশ্বজুড়ে বেড়েছে মূল্যস্ফীতি। এজন্য তৈরি পোশাকের ক্রয় মূল্য বাড়াতে আন্তর্জাতিক ক্রেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক পর্যায়ে যারা আমাদের গার্মেন্টস ক্রয় করে,
বা আমাদের উৎপাদিত পণ্য ক্রয় করে তাদেরকেও বলবো, এখন তো সব জায়গায় ইনফ্লেশন বেড়ে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে, একটা পিস গার্মেন্টস তৈরি করতে খরচও বেড়ে গেছে। তো সেটা বিবেচনা করে যারা বায়ার তারা যদি একটু মূল্যটা বাড়িয়ে দেয় তাহলে আমি মালিকদের উপরে আরও চাপ দিতে পারি আমাদের শ্রমিকদের সুবিধা দেওয়ার জন্য। আমি আশা করি আইএলও শুধু শ্রমিকদেরটা দেখতে গেলে সাথে সাথে এই মালিকদের বিষয়টাও দেখবে, এটাও যেন হয়। সরকার প্রধান বলেন, মালিকদের শ্রমিকদের স্বার্থ যেমন দেখতে হবে তেমনি শ্রমিকদেরও কোনো উস্কানিতে পড়ে কারখানার ক্ষতি সাধন থেকে বিরত থাকতে হবে। কোনো সমস্যা হলে সেটা বলবেন, কিন্তু কারো প্ররোচনায় কারো উস্কানিতে নিজের রুটি রুজি যেখান থেকে আসবে, ভাত কাপড় আসবে, কর্মসংস্থান হবে, সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয়, সেটা আপনারা অবশ্যই যত্নবান হবেন। আর মালিকদেরও বলবো যে আপনারাও আপনাদের বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন। প্রধানমন্ত্রী বলেন, কারো কাছে ধর্ণা দিয়ে সমাধান নয়, নিজেদের সমস্যা থাকলে শ্রমিকদের জন্য অবারিত তার দুয়ার। আপনাদের কোনো অসুবিধা যদি হয় আমি জানি আমার দুয়ার খোলা। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। জরুরি কিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার চিকিৎসা গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে সন্ধ্যায় তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। সন্ধ্যায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে নেওয়া হয় তাকে। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যা সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। এর আগে ৩১ মার্চ খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই দফায় ৩ দিন হাসপাতালে থাকার পর গুলশানের বাসায় ফেরেন তিনি। মানুষের অধিকার কেড়ে নেয়াই সরকারের সবচেয়ে বড় অপরাধ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেছেন, সবকিছু কুক্ষিগত করে গণতন্ত্রের ছদ্মবেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চলছে সরকার। তাই ঘরে বসে না থেকে সরকার পতনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বানও জানান মির্জা ফখরুল। সাইফুর রিপনের রিপোর্ট। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ ও র্যালির আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। প্রায় ৭ মাস পর দলের কোনো বড় আয়োজনে অংশ নিয়ে সংহতি জানান দলটির সহযোগী অঙ্গ সংগঠন সহ ২ মহানগর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতারা। র্যালি পূর্ব সমাবেশে বক্তারা দাবি করেন, বর্তমান সরকারের পরাজয় অবধারিত। বিভিন্ন জায়গায় মানুষের জায়গা জমি বসত বাড়ি দখল করছে, তারা কি আপনাকে রক্ষা করবে? প্রধানমন্ত্রী, আপনাকে তারা রক্ষা করতে পারবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলেন, বন্দুক বুলেটের জোরে ক্ষমতায় আসা সরকার সুষ্ঠু ভোট নির্বাচনে দিয়েছে। এই দেশের জনগণের মুক্তি, এই দেশের শ্রমিকের মুক্তি, এই দেশের রিকশাওয়ালার মুক্তি, এই দেশের ঠেলাগাড়ির মুক্তি, এদের সকলের মুক্তি নিতে হচ্ছে এই অবৈধ সরকারের অপসারণের উপর। এই দেশের মানুষের মুক্তি নিহিত রয়েছে। একদলীয় স্বৈরাচারী সরকার বুলেটের জোরে ক্ষমতায় এসেছে, মানুষের ভোটের জোরে নয়, এবং এ কারণে তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনকে বাংলাদেশ থেকে নির্বাচনে দিয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, গণতন্ত্রের ছদ্মবেশে একদলীয় সরকার প্রতিষ্ঠা করতে চলছে সরকার। একসাথে তারা আজকে আমাদের উদ্ধার করতে চায়। সমস্যাটা ওই জায়গাতেই যে আপনারা সেটা বুঝতে পারেন না যে কি ঘটেছে, অথবা বিভিন্ন নামজাল ভান করে। আজকে শুধু অতি বাম অতি ডান নয়, আজকে সমগ্র বাংলাদেশের তারা মনে করছে যে এই সরকারের আমলে তাদের ন্যূনতম যে অধিকার, সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে। ক্ষমতা থেকে সরিয়ে দিতে অতি বাম অতি ডান এক হয়েছে সরকার প্রধানের এমন মন্তব্যের সমালোচনাও করেন মির্জা ফখরুল। গণতন্ত্রের একটা লেবাস রেখে দিয়ে, ছদ্মবেশ রেখে দিয়ে তারা গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে জনগণকে দমন করে তারা একদলীয় শাসন ব্যবস্থাই প্রতিষ্ঠা করেছে। কখনোই অধিকার উপার্জিত হয়েই আমরা পরাজিত হব না। আমরা আমাদের লক্ষ্য বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, ভোটের অধিকার ফিরিয়ে আনবো।
সাধারণ মানুষের কথা না ভেবে অতি মুনাফা লোভীদের লাভের ব্যবস্থা করতেই আবারও জ্বালানির দাম বাড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বেইলি রোডের অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানিও টনক নড়াতে পারেনি কারো। রাজধানীর খিলগাঁওয়ে অনুমোদন ছাড়াই একই ভবনে অবৈধভাবে চলছে সিএলও কাচ্চি ভাই ও সিরাজ সুইগোস্ত রেস্টুরেন্ট। কারোরই নেই ফায়ার সার্ভিস, পরিবেশ কিংবা রাজুকের কোনো অনুমোদন নেই, অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থাও। বেইলি রোডে অগ্নিকাণ্ডের পর ঢাক ঢোল পিটিয়ে শুরু হওয়া অভিযানও থেমে গেছে নীরবেই। বিশেষজ্ঞরা বলছেন অনুমোদনহীন রেস্টুরেন্টগুলো বাড়াচ্ছে দুর্ঘটনা ঝুঁকি। ফখরুল ইসলামের বিশেষ রিপোর্ট। ভোজন বিলাসী ভোক্তারা বাংলা কিংবা চাইনিজ খাবারের স্বাদ নিতে শখ করেই আসেন চাকচিকে ঠাসা রেস্টুরেন্টে, কিন্তু এইসব রেস্টুরেন্টগুলো কতটা ঝুঁকিমুক্ত তা জানেন না কেউই। বেইলি রোডে রেস্টুরেন্টে ঠাসা এই ভবনে অগ্নিকাণ্ডের পর কর্তৃপক্ষ নড়ে চড়ে বসে। রাজধানী জুড়ে চলে অভিযান, জরিমানা সিলগালায় অভিযান শেষ হয় 2 সপ্তাহে। এরপর সারা শব্দ নেই। এখন প্রশ্ন ওঠে, এইসব রেস্টুরেন্ট কি শুধরে গেছে অনিয়মের বেড়াজাল ভেঙে? দেশ টিভি টিম খিলগাঁও অনুসন্ধানে নামে। দেখা যায় কাচ্চি ভাই রেস্টুরেন্টে ভোজন বিলাসীদের ভিড়। তাদের কেউই জানেন না এই রেস্টুরেন্ট ঝুঁকিমুক্ত কিনা কিংবা কর্তৃপক্ষের কোনো অনুমোদন আছে কিনা। আদতে কোনো কর্তৃপক্ষেরই ছাড়পত্র পাওয়া যায়নি রেস্টুরেন্টটির। এখনো পাইনি, এই দুটো এখনো পাইনি। এই যে ফায়ার সেফটি আর হচ্ছে পরিবেশ ইয়াটা যেটা আছে ওটা এখনো পাইনি। ওটা আসলে চালানো যায় না, আমি তো আপনাকে ফার্স্ট টাইম বললাম। কাচ্চি ভাই রেস্টুরেন্টের এই শাখার রান্নাঘরটিতে নেই পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থাও। একই অবস্থা ভবনের রুফটপে গড়ে তোলা সিএলও রেস্টুরেন্টও। ভোক্তাদের মন ভুলাতে চাকচিক্যের কমতি রাখেনি। তবে রেস্টুরেন্ট গড়তে সবার আগে যে অনুমোদন দরকার তার তোয়াক্কাই করেননি সিএলও কর্তৃপক্ষ। সিএলওর রান্নাঘরে গিয়ে দেখা গেল খাবার আগেই তৈরি করে ফ্রিজে মজুত করে রাখা আছে। ভোক্তা গেলেই চটজলদি গরম করে পরিবেশন করতে প্রস্তুত। না, লাইসেন্সটা এখনো হাতে আসেনি। আর আপনার রাজুকের অনুমোদন আছে? এটা আমি জানি না, এটা আমার কাছে তথ্য নাই। এখন রুপটপ রাজুকের বিল্ডিং এর নকশায় এই ভবনের একেবারে নিচের ফ্লোরে গড়ে তুলেছে সিরাজ চুইগোস্ত। চাকচিক্যময় পরিবেশে ভোজন বিলাসী ভোক্তারা দুপুরের খাবার খেতে ব্যস্ত। রেস্টুরেন্টটিও ভোক্তাদের মন ভুলিয়ে মুনাফার লোভে খাবার পরিবেশনে ব্যস্ত হয়ে পড়েছে। কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনুমোদনের তোয়াক্কাই করেনি। কে নেবে কার খোঁজ, এমন ধারণা নিয়ে কারি কারি মুনাফা গোছাতে ব্যস্ত মালিক। রান্নাঘর থেকে কোথাও নেই অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা। তো আমাদের এখানে ফায়ার সার্ভিসের তারপর পরিবেশ অধিদপ্তর এই সার্টিফিকেটগুলো আমরা এখনো হাতে পাই নাই আর কি আমাদের হাতে এখনো। বেইলি রোড, চুড়িহাট্টা কিংবা বনানী অগ্নিকাণ্ড এবং কর্তৃপক্ষের শত অভিযান সবকিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অনুমোদনের তোয়াক্কা না করে রেস্টুরেন্ট চালাচ্ছেন অনেক ব্যবসায়ী। এদের কারোই অগ্নি নির্বাপন ব্যবস্থা কিংবা স্বাস্থ্যের বেলায় কিছুই নেই। শুধুমাত্র মুনাফার লোভে ঝুঁকিতে ফেলে দিচ্ছেন আমাদের ভোক্তা এবং সাধারণ মানুষকে। বেইলি রোডে সিলগালার পর বন্ধ নবাবী ভোজ খুলেছে। ম্যানেজার জানালো অনুমোদন নিয়ে খুলেছেন তারা, তবে নেই পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। এখন আমারটা আমি ডিসিপি থেকে পারমিশন পাইছি, রাজুক থেকে পারমিশন পাইছি, রাজুক থেকে লোক এসে করে দিয়েছে। একই সঙ্গে রেস্টুরেন্টগুলোর খাদ্য উৎপাদন প্রক্রিয়াকে স্বাস্থ্যসম্মত করার তাগিদ বিশেষজ্ঞদের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দাবদাহে পড়ছে বাংলাদেশ সহ গোটা দক্ষিণ এশিয়া। অনেকটা স্থবির হয়ে পড়েছে জনজীবন। হিটস্ট্রোক সহ নানা রোগে আক্রান্ত হয়ে বাড়ছে প্রাণহানি। প্রকৃতির এমন বিরূপ আচরণে চরম বিপাকে খেটে খাওয়া মানুষ। এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মাজহারুল ইসলামের রিপোর্ট। এপ্রিল পেরিয়ে মে মাস এলেও কমেনি সূর্যের প্রখরতা। আকাশ থেকে যেন ঝরছে আগুনের ফুলকি, পুড়ছে মাঠ ঘাট গাছপালা। রোদের তেজের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরমের তীব্রতা। চলমান দাবদাহে বাড়ছে হিট স্ট্রোক সহ নানা রোগ। কোথাও নেই স্বস্তির আভাস, বিপাকে নিম্নয়ের মানুষ। গরমের ঠেলাই যে বাতাস আগাইতেছে, এক বেলা গাছ চালাই আরেক বেলা চালার পাই না। আমার জীবনে মনে হয় এত গরম আমি আর দেখিনি কোনো সময়, বুঝছেন। এখন আমার বাপ দাদা দেখছে কিনা তাও জানি না। গরম হেভি গরম, একটু ঠান্ডা খাইলাম শরবত, শরীরে আরাম লাগতেছে।
গরমে আসলে গাড়ি চালাইতেও অনেক কষ্ট, আবার দ্বিতীয় কথা রোডের ভিতর থেকে দেখা যাচ্ছে আগুন উঠতেছে এবং পাও গরম হয়ে যাইতেছে, প্রচণ্ড পরিমাণ তাপ। তীব্র গরমে শ্রমজীবী মানুষকে একটু স্বস্তি দিতে তেজগাঁও থানা পুলিশের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে খাবার, স্যালাইন, পানি ও ক্যাপ। আবার ব্যক্তিগত উদ্যোগে অনেকেই বিতরণ করেছেন ঠান্ডা পানি, জুস এবং খাবার। শ্রমিকদের মাঝে আমরা তেজগাঁও থানার উদ্যোগে ক্যাপ, স্যালাইন, পানি বিতরণ করছি। যতদিন এই ধরনের আবহাওয়া থাকবে এই কার্যক্রম আমাদের নিজেদের জন্যও থাকবে এবং শ্রমজীবী মানুষ, পথে যারা কষ্ট করে তাদের জন্য আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে। সবুজ মেরে কংক্রিটের নগর আর জলাধার ভরাট সহ প্রকৃতি বিরোধী কর্মকাণ্ডের ফলে বাড়ছে এমন অসহনীয় তাপমাত্রা। এদিকে আবহাওয়া অফিস থেকে মিলেছে স্বস্তির বার্তা। কমে আসবে তাপমাত্রা, বাড়বে বৃষ্টির সম্ভাবনা। দেশের উত্তর পূর্ব এবং পূর্বাঞ্চল, সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আজকে থেকে এই সব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তাপমাত্রা কমের দিকে চলে যাবে। তবে আমরা আগামী 5 থেকে 6 দিন, আগামীকাল থেকে আগামী 5 থেকে 6 দিন দেশের তাপমাত্রা অনেকটা স্বাভাবিকতার দিকে চলে আসার সম্ভাবনা আছে এবং চলমান যে তাপদাহ, সেই তাপদাহটা দু এক জায়গায় থাকতে পারে, তবে স্বাভাবিকভাবে দেশের তাপদাহটা প্রশমিত হওয়ার সম্ভাবনা আছে। আর গরম থেকে স্বস্তি পেতে বৃষ্টির অপেক্ষায় সব শ্রেণী পেশার মানুষ। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এদিকে তীব্র দাবদাহে হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন সমস্যা নিয়ে আসছেন রোগীরা। রাজধানীর শিশু হাসপাতালের জরুরি বিভাগে পড়েছে দীর্ঘ লাইন, আর মুগদা হাসপাতালের শিশু ওয়ার্ডের 80 শয্যার বিপরীতে ভর্তি প্রায় 200 রোগী। হাসান মাহমুদের রিপোর্ট। 8 মাস বয়সী শিশু আয়াতকে নিয়ে হাসপাতালের বারান্দায় মায়ের ছুটোছুটি। তীব্র গরম আর মানুষের কোলাহলে কোনোভাবেই থামানো যাচ্ছে না তাকে। 2 দিনের জ্বর আর ডায়রিয়ার মতো লক্ষণ নিয়ে হাসপাতালে 2 ঘন্টার বেশি ঘুরেও পাচ্ছেন না চিকিৎসকের দেখা। 10টা বাজে আসছি, বাচ্চা পাতলা ফাইনাল হয়েছে, এখন গরমে অনেক কান্নাকাটি করতেছে। সারা দেশে বয়ে চলা তীব্র দাবদাহে হঠাৎ বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়ার মতো রোগের প্রকোপ। হাসপাতালের ভেতরে ভ্যাপসা গরমে আরো বেশি অসুস্থ হচ্ছেন শিশুরা। 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছি, এখন বাচ্চা অসুস্থ, মানে 2 ঘন্টা দাঁড়ায় রয়েছি, সিরিয়াল পাইতেছি না এখনো। 10টা থেকে এতক্ষণ পর্যন্ত দাঁড়ায় আছি, আমার বাচ্চা থেকে তো দেখাতে পারতেছি না, আমার বাচ্চা মানে অসুস্থ হয়ে যাবে আরো বেশি। সরকারি ছুটির দিনে চিকিৎসকের সংখ্যা কম থাকায় ভোগান্তি বেশি বলে অভিযোগ অভিভাবকদের। মে দিবস বন্ধ থাকবে, নিয়ম অনেক কিছুই থাকবে, কিন্তু চিকিৎসা ব্যবস্থা তো এসব নিয়মের ধারাবাহিকতা থাকলে তো মানুষ এই হাসপাতালে আসিই মারা যাবে। এমার্জেন্সি রোগী মানে মাঝখানে বমিও করছে। এখানে সিরিয়াল তো বাড়িতে, হাসপাতাল তো একটু হচ্ছে, লেট হচ্ছে। অনেকটা একই অবস্থা রাজধানীর অন্য প্রান্তে মুগদা হাসপাতালে 80 শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি প্রায় 200 রোগী। বাচ্চা জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া, তোমার হার্টের সমস্যা দেখা দিছে, কাশতে কাশতে ঠান্ডা বয়ে গেছে। হিট স্ট্রোকে মৃত্যুর প্রকৃত পরিসংখ্যান স্বাস্থ্য অধিদপ্তরে না থাকলেও গরমজনিত নানা কারণে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে অসংখ্য মানুষ। 500 শয্যার মুগদা হাসপাতালে এখন ভর্তি 800-র বেশি। তাপদাহের জন্য যে সমস্যা, হিট এক্সজশন, পারসিস্টেন্ট হিট এক্সপোজারের জন্য যে সমস্যাগুলো হচ্ছে, যেমন শরীরে লবণের ভারসাম্য নষ্ট হচ্ছে, পানি শূন্য হচ্ছে, তারপরে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা দিচ্ছে শরীরে লবণের ভারসাম্য হারানোর জন্য। তখন রোগীরা পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন রকম তরল খাবার খাচ্ছে, পানি খাচ্ছে, যে পানিগুলো অনেক ক্ষেত্রে তার মান বিশুদ্ধতা নিয়ে অনেক প্রশ্নবিদ্ধ। ফলশ্রুতিতে অনেকে পেটের পীড়া, যেমন ডায়রিয়া, পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা এগুলো নিয়ে আসতেছে। বর্তমান তাপমাত্রা না কমলে হাসপাতালে রোগীর চাপ আরও বাড়তে পারে বলে শঙ্কা চিকিৎসকদের। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। নজিরবিহীন গরমে পুড়ছে এশিয়া। পশ্চিমবঙ্গের 7 দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। ব্যাপক বৃষ্টিপাতে দুবাইয়ের পর সৌদি আরবেও বন্যা। নোবেলজয়ী ডক্টর ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে করা অর্থ আত্মসাৎ মামলায় অভিযোগ গঠনের শুনানি আগামীকাল। বিশেষ আদালত 4-এ শুনানি হবে বলে জানান দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। আর ডক্টর ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন জানান, আদালত পরিবর্তন করে চার্জ শুনানির বিষয়টি আইনসম্মত হয়নি। এ মামলায় ডক্টর ইউনুসের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করবেন বলেও জানান তিনি। শামীম আক্তারের রিপোর্ট।
গ্রামীণ টেলিকমের শ্রমিক ইউনিয়নের কর্মচারীদের কল্যাণ তহবিলের প্রায় 25 কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে শুনানির জন্য ঢাকার বিশেষ জজ আদালত 4-এ পাঠায় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত। বৃহস্পতিবার সকালে এই মামলার 4 শুনানির কথা রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন মামলা পরিচালনার জন্য আদালত পরিবর্তন সহ আদালতের আদেশের বিষয়ে অভিযোগের আঙুল তুলেছেন। আবারও একজন সমদ জাজ বিচারিক আদালতকে কখনো নির্দেশ দিতে পারে না চার্জ হিয়ারিং করার জন্য। তিনি সেখানে বলবেন বদলি মূলে আপনার কাছে প্রেরণ করা হলো, আপনি বিচারের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। এই বিচারককে বলেছেন 2/5/2024 তারিখে চার্জ গঠনের জন্য উনি নির্দেশ দিয়েছেন। এই যে বিষয়টি, এটা আইনের পরিপন্থী, আইনের বরখেলাপ। এ সময় আইনজীবী আরও জানান, আগামীকাল ডক্টর মোহাম্মদ ইউনুস সহ আসামিরা জামিনের আবেদন করবেন আদালতে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের কালকের উপস্থিতির জন্য দিন নির্ধারণ আছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সশরীরে উপস্থিত থেকে অন্যরা সহ জামিনের প্রার্থনা করবেন। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান, ইউনুসের আইনজীবীর করা অভিযোগের কোনো ভিত্তি নেই। দুর্নীতি দমন কমিশনের মামলা এভাবেই পরিচালিত হয়। সিনিয়র স্পেশাল জাজ তাকে কগনিজেন্স গ্রহণ করেছেন এবং কগনিজেন্স গ্রহণ করার পর স্পেশাল কেসগুলির যে আইন আছে সেই আইন মোতাবেক 1958 ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুসারে এটা একটি বিচারিক আদালতে বিচারের জন্য প্রেরণ করা হয়েছে। এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের আইনজীবী একটা ভেগ টার্মে কথাবার্তা বলেছেন। উনি এভাবে খামাখামে বিভ্রান্তি ছড়ানোর জন্য এই ধরনের বক্তব্য না দেওয়ার জন্য আমি বিনীতভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের আইনজীবীকে অনুরোধ করছি। অভিযোগে বলা হয়, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম সহ গ্রামীণ টেলিকমের বোর্ড সদস্যদের উপস্থিতিতে 2022 সালের 9 মে গ্রামীণ টেলিকম 108তম বোর্ড সভায় সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা ব্যাংকের গুলশান শাখায় একটি অ্যাকাউন্ট খোলে। সেখানেই বেআইনিভাবে অর্থের লেনদেন করেন। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই আরেক দফা বাড়ল জ্বালানি তেলের দাম। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ। তারা বলছেন, নিত্যপণ্যের সীমাহীন ঊর্ধ্বগতির মধ্যেই তেলের বাড়তি দাম আরও চাপে ফেলবে তাদের। আর বিশেষজ্ঞদের আশঙ্কা, বারবার জ্বালানি তেলের দাম বাড়ালে দেখা দিতে পারে বিশৃঙ্খলা। রিশাদ অর্ণবকে সাথে নিয়ে ইফতেখার রেজার রিপোর্ট। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে মার্চ থেকে জ্বালানি তেলের মূল্য স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করার পদ্ধতি চালু করে সরকার। এরই প্রেক্ষিতে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করছে সরকার। গেল 2 মাসে কিছু কমলেও মে মাসের শুরুতেই বেড়েছে জ্বালানি তেলের দাম। ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে বেড়েছে 1 টাকা, পেট্রোল ও অকটেনের দাম বেড়েছে 2.5 টাকা। এতে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। বাড়লে কি করা, হ্যাঁ, এটা তো অবশ্যই খারাপ, সব দিক দিয়ে তো অবস্থা খারাপ। আমাদের খরচ যেই পরিমাণ সব কিছুর দাম, সেই তুলনায় মানে জ্বালানি তেলের দাম নর্মালি অনেক বেশি। দ্রব্যমূল্যের সব কিছু যখন দাম বেড়েছে, এই সমন্বয়টা একটু পরে করতে পারতো। জ্যামের কারণে তেমনি আমাদের আসলে অনেক প্রবলেম হয়, তো দেখা গেছে যে এখন আমাদের খরচটা বেড়ে যাবে আর কি। সমন্বয়ের কারণে দাম অল্প বাড়লেও সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। এজন্য বিরক্তি প্রকাশ করেন অনেকে। তো এইভাবে যদি বাড়তে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যারা বাইকার, তাদের আমাদের জন্য খুব মানে প্রবলেম হয়ে যায়। 2 টাকা বাড়ুক, 1 টাকা বাড়ুক, 50 পয়সা আমাদের অবশ্যই সমস্যা হইতেছে। তেলের দাম আগে যেটা ছিল সেটা থাকতো তাহলে আরো ভালো হতো, মাছ বেটার দেন ভালো রাখতো। নতুন দামে বাস ও ট্রাক চালকরা পড়েছেন বিপাকে। জানান, দাম বাড়লে আয় কমে যায় তাদের। পাবলিক কিন্তু ভাড়াটা বেশি দিবার চায় না, তো এটা মোটর শ্রমিক যারা আছে তারা কিন্তু আসলে এটা বেকায়দায় পড়ে গেছে। তেলের দাম যদি বেশি বাড়ে, কোম্পানির খরচ বেশি হয়, কোম্পানির খরচ বেশি হলে আমাদেরও ইনকাম কম হয়। এই যে আগে আমরা ভাড়া যাইতাম, যে ভাড়া দিতাম এখন তার থেকে 3 গুণ কম পাইতেছি। তা তেলের দাম বাড়ে তো আরও আমাদেরকে লসের দিক ফেলাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ঘন ঘন দাম বাড়ানো হলে দেখা দিতে পারে বিশৃঙ্খলা। তেলের দাম যদি আরও বেড়ে যায়, তখন দেখবো হঠাৎ করে 120-এ চলে গেল, হ্যাঁ 130-এ চলে গেল। তখন একটা সমস্যা অ্যারাইজ করতে পারে, যে একটা হচ্ছে যে ভোক্তারা এটা গ্রহণ নাও করতে পারে, আরেকটা হচ্ছে আমাদের যে পরিবহনের উপরে একটা চাপ
সৃষ্টি হতে পারে। নতুন দামে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন 107 টাকা, পেট্রোল ও অকটেন 124 টাকা 50 পয়সা ও 128 টাকা 50 পয়সা বিক্রি হচ্ছে। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। দর্শক, সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে রাতে মাঠে নামবে পিএসজি ও বরুসিয়া ডর্টমুন্ড। খেলা শুরু রাত 1টায়। চাহিদা আছে, প্রস্তুত শ্রমিকরাও। বাধা কেবল দুই দেশের সরকারের মধ্যে সমঝোতা চুক্তি। চাহিদা থাকলেও কিছু কাগজের জটিলতায় বাংলাদেশ হারাতে বসেছে দক্ষিণ কোরিয়ার বড় শ্রমবাজার। মাত্র 30,000 টাকা খরচে 8 মাস মেয়াদে দক্ষিণ কোরিয়ায় অদক্ষ মৌসুমী শ্রমিক পাঠানোর সুযোগ কাজে লাগাতে দ্রুত প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। সরকারি রিক্রুটিং এজেন্সির বাইরে দক্ষিণ কোরিয়ায় অদক্ষ মৌসুমী শ্রমিক পাঠাতে 15,000 কর্মী চাহিদাপত্র পায় কেএম ইন্টারন্যাশনাল নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। C45 ভিসার আওতায় 80 জনকে পাঠাতে সে প্রক্রিয়াও শুরু করে প্রতিষ্ঠানটি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি নিয়ে দক্ষিণ কোরিয়া দূতাবাসে সব কাগজ জমা দেয় কেএম ইন্টারন্যাশনাল, কিন্তু 3 মাস অপেক্ষার পর ঢাকার দূতাবাস জানায় ভিসা দেওয়া সম্ভব নয়। দূতাবাস থেকে আরও জানানো হয় E8 ভিসার আওতায় 3 মাস নয় 8 মাসের জন্য মৌসুমী কর্মী ভিসা আবেদন করা যাবে, কিন্তু বাধা কোরিয়ার স্থানীয় সরকারের সঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একটি চুক্তি। অন্যান্য দেশের থেকে কোরিয়াতে যে সুযোগটা আছে যে থাকা ফ্রি, খাওয়া ফ্রি, টিকিট ফ্রি, মেডিকেল ফ্রি, এভরিথিং ফ্রি, এটা আমার মনে খুব কম দেশে আছে ওয়ার্ল্ডের মধ্যে। এই সুযোগটা আমরা কাজে লাগানো আমাদের সবার একটু সহযোগিতার প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, সরকার যখন নতুন বাজার সম্প্রসারণ করতে মরিয়া হয়ে কাজ করছে, তখন ছোট ছোট কিছু ভুল বা উদ্যোগের অভাবে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হচ্ছে। কি প্রক্রিয়ার মাধ্যমে এই ভিসার অলরেডি প্রক্রিয়াটা শুরু হলো, এটাও ওই দেশের কর্তৃপক্ষের সাথে এটা নেওয়া দরকার, কারণ ভবিষ্যতে যদি এই ধরনের ঘটনা না ঘটে, কারণ ভোগান্তি বাড়ে, খরচ বাড়ে, মানুষের প্রত্যাশা বাড়ে, আবার সেই প্রত্যাশা পূরণ না হলে হতাশা বাড়ে। কোনো প্রাইভেট এজেন্সি বা রিক্রুটিং এজেন্সি চাহিদা আনে বা সেখানে ডিমান্ড থাকে এবং দক্ষিণ কোরিয়া যদি মনে করে যে না আমরা এই G2Gর বাইরেও কর্মী নিব, আমি মনে করি সেই কর্মী যাওয়ার চ্যানেলটা বা প্রক্রিয়াটাও চালু থাকা উচিত। প্রত্যেক মিনিস্ট্রিকে নিয়ে যে কনসার্ন মিনিস্ট্রি আছে তাদেরকে নিয়ে আমাদের ডেস্ক থাকা উচিত। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই যে প্রবলেমগুলোকে অ্যাড্রেস করবার জন্য ইন এ ফাস্টার ওয়ে যে কোনো দেশে কর্মী পাঠানোর আগে বিদ্যমান চুক্তিগুলোকে পর্যালোচনা করা এবং প্রয়োজনে চুক্তিগুলোর নবায়নের উপর জোর দেন অভিবাসন সংশ্লিষ্টরা। দক্ষিণ কোরিয়ার সরকার তারা যদি উদ্যোগ নেয় যে না আমরা বয়েসেলের মাধ্যমে অবশ্যই কর্মী নেব, কিন্তু বয়েসেলের বাইরেও আমাদের যদি যোগ্য লোক পাই, অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে পাই, আমরা সেই কর্মীটা নেব, আমি মনে করি সেই বিবেচনাগুলো করা উচিত। আন্তঃ মন্ত্রণালয় মিটিং করতে হবে, অফকোর্স এটা প্রসেসের মধ্যে, ওয়াই নট ফাস্ট। আমরা এই জন্য বারবার বলছি আমাদের কিছু পলিসিগতভাবে আমাদের কিন্তু পরিবর্তন আসা দরকার। দক্ষ কর্মীর পাশাপাশি সাধারণ কর্মী পাঠানোর সম্ভাবনাকে কাজে লাগাতে মন্ত্রণালয়গুলোকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বানও জানিয়েছেন বিশেষজ্ঞরা। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। বরেন্দ্র অঞ্চলের 1 লাখ হেক্টর কৃষি জমিতে কার্বন নিঃসরণ কমাতে এবং কৃষকদের সহযোগিতায় পরিবেশ মন্ত্রণালয়ের সাথে কাজ করবে FBCCI, AGB এবং সিসকো। সকালে রাজধানীর পরিবাগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসভবনে এ নিয়ে বৈঠক হয়। পরে পরিবেশ মন্ত্রী জানান, সম্পদের সুষ্ঠু ব্যবহার, কার্বন নিঃসরণ কমানো এবং আধুনিক প্রযুক্তির সহযোগিতায় পানি সংকট নিরসন করা গেলে ধান উৎপাদন বাড়ানো সম্ভব। প্রাথমিকভাবে ধান উৎপাদন প্রকল্পে অর্থ সহযোগিতা দেবে AGB, আর প্রযুক্তিগত সহযোগিতায় থাকবে সিসকো। এগ্রিকালচার, আমাদের উৎপাদন সবকিছুই কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে আজকে একটা হুমকির মুখে আছে, কারণ কৃষি কিন্তু একটা এমিশনের একটা বড় জায়গা। তো আমরা তো এটা প্রায় বলি যে আমরা তো এই সমস্যা তৈরি করি নাই, তারপরে আমরা যখন আমরা এটার মানে ইম্প্যাক্টের দিকে দেখি বলবিঘাত আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তো আমরা সেটা অবশ্যই সমর্থন করব যদি আমরা দেখি যে আপনার কম পানির প্রয়োজন হচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন উদ্যোগের মাধ্যমে, ইনিশিয়েটিভের মাধ্যমে কার্বন নিঃসরণ যদি আমরা কমাতে পারি, যেই পরিমাণ কার্বন আমি কমালাম এটা আমি আবার আন্তর্জাতিক বাজারে আমি বিক্রি করতে পারি, তো সেটা হবে আমাদের আয়ের একটা বাড়তি একটা উৎস। এবার জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ। তাপমাত্রায় 68 বছরের রেকর্ড ভাঙল কলকাতা। মঙ্গলবার কলকাতা ও আশপাশের এলাকার তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
রাজ্যের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম সহ বেশ কয়েকটি জেলায় জারি হয়েছে রেড অ্যালার্ট। তীব্র তাপপ্রবাহে হিটস্ট্রোকে মঙ্গলবার কলকাতার রাজপথে মৃত্যু হয়েছে এক যুবকের। আরো জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন। রোদের তাপ যেন আগুন বর্ষণ করছে ভারতের পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। কলকাতার তাপমাত্রা ভেঙেছে ৬৮ বছরের রেকর্ড। মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ৪৭.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যা স্বাভাবিকের চেয়ে ৭.৪ ডিগ্রি বেশি। এছাড়া পানগড়ে ৪৫.৬ ডিগ্রি, মেদিনীপুরে ৪৫.৫ ডিগ্রি ও বাঁকুড়ায় ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে শেষবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রির ঘরে পৌঁছেছিল ১৯৬৬ সালে। রাজ্যের বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানের কিছু কিছু জায়গায় রেড অ্যালার্ট জারি রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এ জেলাগুলোয় রেড অ্যালার্ট থাকবে। তীব্র তাপপ্রবাহে হিটস্ট্রোকে মঙ্গলবার কলকাতার রাজপথে মৃত্যু হয়েছে এক যুবকের। গরমে সুস্থ থাকতে বাইরের কাজ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। অতিরিক্ত তাপপ্রবাহে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আরও কিছু দেশের বাসিন্দাদেরও হাঁসফাঁস অবস্থা। থাইল্যান্ডের ব্যাংককে তাপমাত্রা এরই মধ্যে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। গেল মাসে হিটস্ট্রোকে সেখানে ৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ভিয়েতনামের কিছু অঞ্চলের তাপমাত্রা ৪৪ ডিগ্রির বেশি রেকর্ড করা হয়েছে। শুধু মানুষই নয়, তীব্র এই গরমে পশুদের অবস্থাও নাকাল। এজন্য পশুদের নেওয়া হচ্ছে আলাদা যত্ন। যখন গরম লাগে তখন আমার হাতিদের কথা মনে পড়ে, কারণ পশুরা এখানে আটকা রয়েছে। বন জঙ্গলে থাকলে তারা নিজেদের মতো মানিয়ে নিতে পারত, কিন্তু এখানে তা পারবে না। এশিয়ার দেশগুলোয় তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। দেওয়ান মুবাশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। এক প্রান্তে তীব্র দাবদাহ চললেও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসে অন্তত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও আহত হয়েছে আরও অনেকে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো ঘরবাড়ি সহ অন্যান্য স্থাপনা। ভোগান্তিতে পড়েছেন শত শত বাসিন্দা। বন্ধ করে দেওয়া হয়েছে সব স্কুল ও বিশ্ববিদ্যালয়। বৃষ্টিপাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পার্বত্য অঞ্চলগুলো। এরই মধ্যে ডোডা, রিয়াসি, রামবান সহ আরও বেশ কিছু এলাকা। বিভিন্ন স্থানে ভূমিধসের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে জম্মু ও শ্রীনগরের মধ্যে সংযোগকারী প্রধান সড়কগুলো। ফলে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে কুপওয়ারায় জারি করা হয়েছে জরুরি সতর্কতা। বৃষ্টিপাত আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দফতর। এদিকে দুবাইয়ের পর এবার সৌদি আরব জুড়েও ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এতে দেশটির বিভিন্ন স্থানে জলাবদ্ধতার পাশাপাশি দেখা দিয়েছে আকস্মিক বন্যা। ভারী বৃষ্টিপাতের কারণে মদিনায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। মরুর বুকে এমন অস্বাভাবিক বৃষ্টিপাতের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্ট। মরুর বুকে অঝোর ধারায় বৃষ্টি অস্বাভাবিক হলেও এমনটি ঘটেছে মরুর দেশ সৌদি আরবে। অসময়ের অবিরাম বৃষ্টিতে নাকাল সৌদি আরব। ২৪ ঘন্টার ভারী বর্ষণে বন্যা দেখা দিয়েছে দেশটির বিভিন্ন অঞ্চলে। এতে বিপর্যস্ত জনজীবন। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ। প্রবল বৃষ্টিতে ভিজে গেছে মদিনার মসজিদে নববী। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে মসজিদে নববীতে বৃষ্টির মধ্যে আনন্দ করছে মুসল্লি ও শিশুরা। মদিনার আলিসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। বৃষ্টির পানিতে উপত্যকা ও বিভিন্ন প্রাচীরে পানি উপচে পড়ে। বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, ক্ষতিগ্রস্ত হয়েছে অবকাঠামো। ক্ষতিগ্রস্তদের উদ্ধারে নেমেছে জরুরি উদ্ধারকারী বাহিনী। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় বিঘ্ন হচ্ছে উদ্ধার অভিযান। মদিনা অঞ্চলের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর সাধারণ জনগণকে সতর্ক থাকার অনুরোধ করেছে। এছাড়া সড়ক পথে কৃষিপণ্য পরিবহনেও বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়। সৌদি আরবের জাতীয় আবহাওয়া অফিস মদিনায় সর্বোচ্চ রেড অ্যালার্ট জারি করেছে। ২৪ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে মদিনায় আরও বজ্রসহ বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে যাবে। দক্ষিণ পূর্বে প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাত ও ওমানে আকস্মিক বন্যার কয়েকদিন পরে সৌদি আরবে বন্যা দেখা দিল। এদিকে বছরের এই সময় বন্যার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।